সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি জাতির প্রয়োজনে আমাকে এখানে আপনাদের সামনে দাঁড়ানো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জন্য, দেশবাসীর জন্য কবুল করুন। সব জায়গায় গিয়া দেখি জনসভা একটা লড়াই শুরু হয়। সেই লড়াইটা হলো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দাঁড়িয়ে যায়, আর পিছনের লোকরা শুধু বলে বসেন বসেন। এখন আমি বলবো, যারা বসে আছেন তারা বসে থাকবেন, যারা সামনে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, আর বলবেন না যে বসেন। ঠিক আছে? চুক্তি হয়ে গেল কিন্তু ইনশাআল্লাহ। প্রিয় নড়াইলবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মস্থান, আল্লাহ তাআলার দান। বিশ্বের অন্তত 43টা দেশ আমার ঘোরার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। কয়জন আদম সন্তানের এই সুযোগ আল্লাহ তাআলা দেন আমি জানি না। পশ্চিমা বিশ্ব, দূর প্রাচ্য, মিডল ইস্ট, আফ্রিকা, বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এমন একটা সুন্দর দেশ, যেই দেশের মাটির উপরে সবুজ গালিচা, যে দেশের মাটির উপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয়, যে দেশের মাটির নিচে আল্লাহ তাআলা বিপুল খনিজ সম্পদ দান করেছে, যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি। এখন ব্লু ইকোনমি, সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হু হু করে। আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে। আমাদের মাটিতে সম্পদ, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। তাহলে কোন সম্পদের অভাব আমাদেরকে পিছিয়ে রেখেছে? একটা মাত্র সম্পদ, এটি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। তাদের মধ্যে সততার অভাব, দক্ষতার অভাব আমি বলবো না, বরঞ্চ দক্ষতার সাথে অসৎ কাজ করতে পারে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষ কারা? সাধারণ জনগণ। নো, সাধারণ জনগণ এই দেশের কোনো ক্ষতি করে না। সাধারণ কৃষক মাঠের মধ্যে ফসল ফলায়, রক্ত ঝরানো ঘাম জড়িয়ে আমাদের মুখে খাবার তুলে দেয়। মাঝি চলে যায় নদীতে কিংবা সাগরে, জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে মৎস্য সম্পদ আহরণ করে, সেটাও আমাদের মুখে তুলে দেয়। কামার কুমার তাঁতি যারা আছেন তারা আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে দেন। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা মাথায়। আমাদের সমাজের মাথা পচে আছে। মূল জায়গাটা হইল রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, একটা সমাজ পাল্টাতে সময় লাগে না। কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বই অসৎ হয় এবং সদিচ্ছার অভাব হয়, এই সমাজের দুর্গতি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের দুইবার স্বাধীনতা, 47-এ একবার, 71-এ আরেকবার। দুই স্বাধীনতার পরেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন যদি একজন শিশুকে জিজ্ঞেস করা হয়, শিশু তুমি কেমন আছো, সে বলে আমি ভয় পাই। কার ভয় পাও? বলে যে রাস্তাঘাটের ভয় পাই, আমাকে চাপা দিয়ে মেরে ফেলে কিনা। আর কার ভয় পাও? বলে ছিনতাইকারীর ভয় পাই, আমার মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, আমার মাকে মেরে ফেলে কিনা। যদি একজন যুবককে জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলবে আমি ভালো নাই, লেখাপড়া করেছি, আমার হাতে কোনো কাজ নাই। যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলবেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে আমার ছাত্ররা এখন আমার আর সম্মান করে না, আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিয়ে পুকুরে ফেলে দেয়। এই আপনাদের পাশে
খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা হলের প্রভোস্ট ডক্টর সেলিম, যার বাড়ি সম্ভবত জেনেদা, তার কাছে তারই বিপদগামী ছাত্ররা গিয়ে কিছু অবৈধ সুযোগ চেয়েছিল, তিনি দেন নাই, স্বয়ং শিক্ষককে পিটিয়ে পিটিয়ে তারা মেরে ফেলেছে। এটা ফ্যাসিস্ট জামানার কথা। তাহলে শিক্ষক কিভাবে স্বস্তিতে শিক্ষা দিবেন? যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, উনি বলেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? আপনি তো মসজিদের ইমাম। ওই যে আমাকে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলতে দেয় না। একজন শ্রমিককে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কেমন আছো, বোন তুমি কেমন আছো, ওই জি না আমি ভালো নাই। তুমি কেন ভালো নাই? বলে যে আমি পর্যাপ্ত বেতন এবং সঠিক সময়ে আমার পাওনাটা আমি পাই না। যদি একজন রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করা হয় তোমার আবার কিসের দুঃখ, বলে যে 10 টাকার জায়গায় তাদের দৃষ্টিতে 15 টাকা চাইলে আমার গাড়ি একটা চর বসাইয়া দেয়। আমি গরিব তাই আমার প্রতিবাদের ভাষা নাই, আমি ভালো নাই। কৃষককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তিনি বললেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে হাড় ভাঙা পরিশ্রম করে আমি যখন ফসল ফলাতে যাই তখন আমার উৎপাদন খরচ বিক্রি খরচের সাথে আমি তাল মিলাইতে পারি না। আমার জমিতে ফসল ফলে সেই ফসলের প্রসেসিং এবং এখানে সংরক্ষণ